তোমাদের প্রত্যেককে এলিটে স্বাগত। আমি তোমাদের বায়োলজি ম্যাম। আজকে তোমাদের সাথে আমি কোনো ক্লাস নেব না, বরং তোমাদের যে সামনে এইচএস এক্সাম আসছে তার জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকে আমি আলোচনা করব, যেগুলোর সম্ভাবনা খুব বেশি পরীক্ষায় আসার, সেগুলো আমরা আজকে দেখে নেব। মোটামুটি ধরো 60 থেকে 65 খানা কোয়েশ্চেন আছে, আর আমি তো 4টে চ্যাপ্টার তোমাদের পড়িয়েছিলাম। ওই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাভারেজে 13টা করে কোয়েশ্চেন এরকম ধরে রাখো। তো যে কোয়েশ্চেন গুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেগুলোর মধ্যে আমি এবার বলে দেব তাদের মধ্যে যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। যেহেতু সামনেই এক্সাম, আর বেশি সময় তোমাদের নেই, তোমরা চেষ্টা করবে এখন যতটা বেশি পারবে রিভিশন দিতে। নতুন কোনো চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই বা কোনো টপিক পড়ার কোনো প্রয়োজন নেই। যেটুকু হয়েছে সেটুকু প্র্যাকটিস করো। সেটা শুধু বায়োলজি বলে না, আদার্স যে সমস্ত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা রিভিশন দিতে থাকো। একটা প্রপার রুটিন কয়েকদিনের জন্য বানিয়ে নাও যে কোন সময় কোনটা করবে। চেষ্টা করবে যে সাবজেক্টটা একটু কঠিন বলে তোমাদের মনে হচ্ছে সেটা সকালে কমপ্লিট করে নিতে। মানে ঘুম থেকে ওঠার পরেই তোমরা সব প্রথমে যে সাবজেক্টটা তোমার কঠিন বলে মনে হচ্ছে সেটা আগে করে নাও, আর একদম যেটা তোমার সহজ বলে মনে হয় সেটা একদম শেষে রাখো। তাহলে দেখবে যে পুরো যে চ্যাপ্টার গুলো রয়েছে বা সমস্ত সাবজেক্ট কিন্তু ঠিকঠাক ভাবে রিভিশন হয়ে যাচ্ছে। আরো একটা রিভিশনের জন্য তোমাদের বলবো যে এরকম এখন হবে যে আচ্ছা ম্যাডাম পড়ছি কিন্তু মনে থাকছে না, পরীক্ষায় গিয়ে সব গুলিয়ে যেতে পারে। তার জন্য তোমরা একটা প্রসেস কিন্তু করতে পারো, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল কি? ধরো কোনো একটা টপিক তোমরা পড়ছো, বায়োলজি ধরো তোমরা ম্যালেরিয়া সম্পর্কে পড়লে, সেটা পড়ে নিলে, বই থেকে পড়লে বা নোটস থেকে পড়লে, পড়ে নেওয়ার পরে একটা খাতা নিয়ে নাও। খাতা নিয়ে বইটাকে বন্ধ করে সাইডে রেখে দাও। ম্যালেরিয়া সম্পর্কে যা যা পড়েছো একটু ছোট ছোট করে লিখতে থাকো। এমন না যে পুরো সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাকে লিখতে হবে, জাস্ট আচ্ছা ম্যালেরিয়া, ম্যালেরিয়া একটা কোন কারণে হয়, প্রোটোজোয়ার ইসের কারণে হয়, প্রোটোজোয়ার কারণে হয়, সেটা কোন প্রোটোজোয়া, ম্যালেরিয়ার ভাগ কি কি, আচ্ছা এই এই সিমটমস গুলো দেখা যায়, বেস্ট শর্টে একদম ছেড়ে দাও। তোমাকে পুরো সেন্টেন্স বাই সেন্টেন্স লিখতে হবে না। তাহলে এটা একটা অ্যাক্টিভ রিকল। এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমরা রিভিশনটাকে আরো বেশি ভালো করে করতে পারো। অথবা এটাও করতে পারো যে লিখতে ইচ্ছে করছে না, যে জিনিসটা পড়লে চোখটা বন্ধ করো, শান্ত হও, দিয়ে দেখো, মনে করার চেষ্টা করো আমি ম্যালেরিয়া সম্পর্কে এই টপিকগুলো আজকে মানে এই পয়েন্টগুলো পড়েছি। বা অন্য ধরো ফিজিক্সের কিছু একটা পড়ছো, আচ্ছা আমি এই জিনিসগুলো পড়েছি। তাহলে এইভাবে তোমরা কিন্তু তোমাদের রিভিশনটাকে আরো ভালো করে করতে পারো। তাহলে আমরা আজকে দেখে নিই আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কি। অলরেডি কিন্তু আমাদের মেহবুব স্যার তোমাদের কিন্তু সাজেশন ভিডিও দিয়ে ফেলেছেন। যে 4টে চ্যাপ্টার তিনি পড়িয়েছেন সেখান থেকে সম্ভাব্য কোয়েশ্চেন গুলো তিনি আলোচনা করে দিয়েছেন। অবশ্যই সেগুলো কিন্তু দেখে যাবে, সেগুলো ছেড়ে যেও না। চলো শুরু করা যাক। হেই, এলিটাইপে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। আমাদের প্রথম চ্যাপ্টার ছিল স্বাস্থ্য ও রোগ সম্পর্কে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিও অলরেডি তোমরা নিশ্চয়ই দেখেছো। সেখান থেকে আমরা কতগুলো কোয়েশ্চেন আজকে দেখে নিই। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ফেব্রাইল পারক্সিজম কি, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে চ্যাপ্টার আছে এখান থেকে তোমরা মোটামুটি কয়েকটা আমি টপিক বলছি, সেগুলো খুব ভালো করে করে রাখবে। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এইডস করবে, আর ক্যান্সারটা খুব ভালো করে করবে। এগুলো আমি রোগের বললাম, আমি অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বলিনি। রোগ সম্পর্কে যেগুলো ছিল সেগুলো নিয়ে এই 4টে মোটামুটি ভাবে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই দেখে যাবে। আর প্রত্যেকটা রোগের প্যাথোজেনের নাম কিন্তু ঠোঁটস্থ থাকা যায়।
তাহলে চলো ফিরে আসি কোয়েশ্চেনে। ফ্রেবাইল পারক্সিজম কি? ফ্রেবাইল পারক্সিজম তোমরা নিশ্চয়ই জানো, বা যারা জানো না সেটা হচ্ছে যে এই যে ম্যালেরিয়ার সময় যে বারবার জ্বর আসা, মানে জ্বরের যে ফিরে আসা, এটাকে ফ্রেবাইল পারক্সিজম বলে। নেক্সট কি? ম্যালেরিয়া রোগের অণুজীবের নাম লেখো। অণুজীব বলতে এখানে আমি প্যাথোজেনের নাম বলছি। বিশেষ করে এখানে দুটো ছিল আমাদের, একটা ছিল হচ্ছে বিনাইন আর একটা ছিল হচ্ছে ম্যালিগন্যান্ট। এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমরা টোটাল 4টে ম্যালেরিয়ার প্যাথোজেন সম্পর্কে জেনেছিলাম। বিনাইন যেটা ছিল ভাইভ্যাক্স, আর ম্যালিগন্যান্ট যেটা ছিল ফ্যালসিপোরাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, এই নাম দুটো মনে রাখবে। আরো একটা জিনিস এখানে তোমাদের আমি মনে করিয়ে দিই, যেহেতু এটা একটা বিজ্ঞানসম্মত নাম, তাই কি করতে হবে? বিজ্ঞানসম্মত নামে বলেছিলাম, ঠিক বিজ্ঞানসম্মত নামের নিচে কিন্তু অবশ্যই দাগ দিতে হবে, মানে গণের নিচেও দাগ দিতে হবে, প্রজাতির নিচেও দাগ দিতে হবে। কিরকম? এই হচ্ছে আমার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্রথমটা গণ জানি, পরেরটা প্রজাতি। গণ, প্রজাতির নিচে আলাদা আলাদা করে দাগ দেবে। যদি দাগ না দাও সেটা কিন্তু ভুল, এটা যেন মাথায় থাকে। নেক্সট কি? মেটাস্ট্যাটিস কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মেটাস্ট্যাটিস কি? আরো একটা কোয়েশ্চেন এখানে আমি বলবো, কন্ট্যাক্ট ইনহিবিশন কি? তার থেকেও বেশি মেটাস্ট্যাটিস কি, এটা খুব ইম্পর্টেন্ট। মেটাস্ট্যাটিস মানে হচ্ছে শরীরের কোথাও যদি ক্যান্সার হয়, সেটা কি করে? শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে চায়, এটাই হচ্ছে মেটাস্ট্যাটিস। ভালোভাবে ভালো শব্দে কিন্তু গুছিয়ে লিখবে। নেক্সট, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ক্যান্সার কোষের বৈশিষ্ট্য লেখার সময় আমি তোমাদেরকে বলবো যেগুলো মেন বৈশিষ্ট্য আছে, কি কি ছিল সেগুলো? মেটাস্ট্যাটিস, কন্ট্যাক্ট ইনহিবিশন, ম্যালিগন্যান্সি, এই 3টে পয়েন্ট প্রথমে দেবে, আর যে সমস্ত পয়েন্ট গুলো রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো শেষে দেবে। মানে ভালো জিনিসটাকে তুমি আগে তুলে ধরছো, আর যেগুলো নর্মাল কিছু ক্যারেক্টার আছে সেগুলো পরে। কি কি বললাম? কন্ট্যাক্ট ইনহিবিশন, মেটাস্ট্যাটিস, ম্যালিগন্যান্সি, এই 3টে জিনিস প্রথমে থাকবে। তারপরে তুমি যা ইচ্ছে দিতে পারো, ওই যেমন সাইটোস্কেলিটন থাকে না বা সুগঠিত থাকে না, কোষগুলো গোল আকৃতির হয়, অথবা ক্যান্সার কোষ জরার মুখে পড়ে না, এই জিনিসগুলো তুমি কিন্তু শেষের দিকে দেবে। এরপরে ফাইলেরিয়াসিসের প্যাথোজেনের নাম কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট হচ্ছে কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রমতার পার্থক্য। এই চ্যাপ্টার থেকে তোমরা দুটো পার্থক্য করে রাখবে। একটা হচ্ছে কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রমতার পার্থক্য, মানে সেল মিডিয়েটেড আর হিউমারাল আমাদের ইমিউনিটি যেটা রয়েছে তার পার্থক্যটা করবে। তারপরের কোয়েশ্চেনটা, এটাতে যত পারবে স্টার লাগাও বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও। অ্যান্টিবডির গঠন চিত্র সহ বর্ণনা করো। যদি এই কোয়েশ্চেনটা আসে, ধরো এমন কোয়েশ্চেন আসো যেখানে তুমি সবগুলোই পারছো, চেষ্টা করবে এই কোয়েশ্চেনটা করার, কারণ চিত্র সহ বর্ণনা করতে বলেছে। ছবি আঁকলে কিন্তু যিনি খাতা দেখছেন তার মনের মধ্যে একটা আলাদা ইমপ্রেশন সৃষ্টি হয়। না, আমিও যদি খাতা দেখি, তাহলে যদি দেখি যে স্টুডেন্টটা ছবি এঁকেছে, তাহলে আমি বলবো হ্যাঁ সে গুছিয়ে লিখেছে, বেশ ভালো লিখতে জানে। যদি এমনও আসে যে বর্ণনা করতে বলেনি, শুধু ছবি আঁকতে বলেছে, আমি বলবো অবশ্যই সেই ছবির কোয়েশ্চেনটাই কিন্তু করা উচিত। ছবি আঁকবে, লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডটা পুরো ফাঁকা রেখে দেবে, এরকম ভাবে ছবিটা ছিল তো এভাবে করবে, আর এইভাবে পয়েন্ট গুলো কিন্তু রাইট হ্যান্ড সাইডে লিখবে, আর নিচে লিখে দেবে এটা কিসের ছবি, অর্থাৎ চিত্র, অ্যান্টিবডি। তাহলে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পরের কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন অ্যান্টিবডির কাজ। এটা শর্ট করেও পড়বে, 1 নম্বর হিসেবেও আসতে পারে বা একসাথে গুছিয়েও আসতে পারে। আর এখান থেকে যে অ্যান্টিবডি যখন আমি পড়িয়েছিলাম তখন কিছু স্পেসিফিক কোয়েশ্চেন বলে দিয়েছিলাম, যেমন কোন অ্যান্টিবডিটা সব থেকে বেশি থাকে, কোনটা কম থাকে, কোনটা কোলস্ট্রামে পাওয়া যায়, কোনটা প্লাসেন্টা ক্রস করতে পারে, কোনটার আকার বড় হয়। এই শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু দেখে রাখবে, খুব ফেমাস কোয়েশ্চেন, আসার চান্স খুব বেশি। পরের কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন ধরনের যে ড্রাগস আমরা পড়েছি, প্রত্যেকটা ড্রাগস থেকে দুটো করে উদাহরণ কিন্তু পড়ে রাখবে। সিডেটিভ, ওপিয়েট, হ্যালুসিনেজিক, ট্রাঙ্কুলাইজার ড্রাগের বৈশিষ্ট্য এবং উদাহরণ। বৈশিষ্ট্য বলতে এগুলো কি এফেক্ট করে আমাদের মধ্যে, বা কোনটা কোন উদ্ভিদ থেকে বা কোন ছত্রাক থেকে পাওয়া যায় সেটা লিখে দেবে, দুটো লাইনে লিখে দেবে। আর উদাহরণ তোমাদের বলে রাখি, চাইলেও উদাহরণ দেবে, না চাইলেও উদাহরণ দেবে। ধরো বলেছে যে একটা সিডেটিভ ড্রাগের উদাহরণ
বা না, এটা বলেছে ধরো যে সিডেটিভ ড্রাগ কাকে বলে বা কি। এখানে উদাহরণ চাইনি, চাক বা না চাক সেখানে উদাহরণ মাস্ট দিবেই, দিতে তোমাকে হবে। পরের কোয়েশ্চেন, এপিটপ প্যারাটপ কি? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনে চলে যায় যে কোন টেস্টের মাধ্যমে এইডস রোগ শনাক্ত করা যায়? এটা এলাইজা, আমরা সবাই জানি। এইডস এর পুরো নাম কি? আর এইডস যে ভাইরাসের কারণে হয়, এইচআইভি, তার পুরো নাম কি? এর সাথে আরো একটা কোয়েশ্চেন তোমরা করে রাখবে যে টাইফয়েড যদি হয় তাহলে টাইফয়েড রোগকে শনাক্ত করার জন্য আমরা কোন টেস্ট করে থাকি? সেটা ছিল ওয়াইডাল টেস্ট, এটা মনে রাখবে। এবার তোমাদের বলেছিলাম দুটো পার্থক্যের কথা, একটা কোষ ভিত্তিক আর রস ভিত্তিক। পরের পার্থক্য হচ্ছে ম্যালিগন্যান্ট এবং বিনাইন টিউমারের পার্থক্য লেখো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে যদি ইম্পর্টেন্ট বলে এই চ্যাপ্টারে তাহলে আমি বলবো যে অ্যান্টিবডির গঠন আর বিভিন্ন যে রোগ আছে তাদের সিমটমস কি, তাদের প্যাথোজেন কি, এইগুলো। পরেরটা দেখো, এলএসডি এর পুরো নাম কি? এলএসডিও কিন্তু একটা ড্রাগ, আর এলএসডি কোথা থেকে পাওয়া যায়? পরের হচ্ছে লোফার্স সিনড্রোম কাকে বলে? যেটা অ্যাসকেরিয়াসিস নিউমোনিয়া, তাকে কিন্তু লোফার্স সিনড্রোম বলে। তারপরে হচ্ছে ডিপিটির পুরো নাম কি, এমএমআর এর পুরো নাম কি? যদি পুরো নামটা জানা থাকে তাহলেই বুঝতে পারবে যেটা কোন রোগের জন্য দেওয়া হয়। তারপরে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে কেন? এটা তো ইম্পর্টেন্ট। এর সাথেও এখানে একটা কোয়েশ্চেন তোমরা করবে, সেটা হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং কি? আর ম্যালেরিয়ার জীবন চক্রটা খুব ভালো করে করবে। তারপরে হচ্ছে অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন কি? খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবুও করে রাখা ভালো। তারপরে প্রাথমিক এবং গৌণ লিম্ফয়েড অর্গান কি? সেটা দেখে রাখবে। প্রাথমিক বলতে যেখানে আমাদের যে বি সেলস টি সেলস আছে, যেখানে জন্ম হয়, যেখানে ম্যাচুরিটি হয়, সেটা হচ্ছে প্রাথমিক লিম্ফয়েড অর্গান। তারপরে হচ্ছে মনোক্লোনাল এবং পলিক্লোনাল অ্যান্টিবডি কি? এটা ওই 1 মার্ক করে। মনোক্লোনাল মানে যখন একটাই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয় তাকে মনোক্লোনাল বলে, যখন বিভিন্ন প্লাজমা কোষ থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় তাকে পলিক্লোনাল অ্যান্টিবডি বলে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই স্লাইডে এই কটা কোয়েশ্চেন আমি পেয়েছি। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বললাম যে অ্যান্টিবডির গঠন কি, ফাইলেরিয়াসিস এর প্যাথোজেন কি, মেটাস্ট্যাটিস কিটা পড়বে, আর ক্যান্সার কোষের বৈশিষ্ট্য লেখো। পড়বে তোমরা সবগুলো, কিন্তু এগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। পরের চ্যাপ্টার আমাদের ছিল হচ্ছে উদ্ভিদ প্রজনন। ভীষণ বোরিং একটা চ্যাপ্টার আমি জানি, মানে আমি যখন পড়তাম তখন আমার ভীষণ বোরিং লাগতো। তো সেই জন্য আমি এখান থেকে বেছে বেছে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তুলেছি। আচ্ছা, আমি এখানে কিন্তু 2, 1 বা 3, 4, 5 করে আলাদা কোয়েশ্চেন করিনি। যখন আমরা ক্লাস করেছিলাম বলে দিয়েছিলাম যে কোনটা বড় আকারে পড়বে, কোনটা ছোট আকারে পড়বে। তো আর পড়ার সময় তোমরাও বুঝতে পারবে যে কোনটা 2 মার্কের, কোনটা 1 মার্কের। তো এই কটা কোয়েশ্চেনের একটাও কিন্তু তোমরা বাদ দেবে না, ঠিক আছে? প্রথমেই চলে আসে প্রশ্ন হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন কি? এই কোয়েশ্চেনটা মোটামুটি অনেক ছোট থেকে কিন্তু তোমরা পড়ে এসেছো, মানে মোটামুটি 9, 10 থেকে। ক্রায়ো প্রিজার্ভেশন কি? মানে কোনো একটা ধরো উদ্ভিদের কোনো অংশ হোক বা স্পার্ম হোক, ওভাম হোক, যখন আমরা এইরকম কোনো জিনিসকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করে রাখি, সেটাকেই বলা হয় ক্রায়োপ্রিজার্ভেশন। কেন করছি? যাতে ভবিষ্যতে আমার যখন দরকার পড়বে আমি সেটা সেই সংগ্রহ থেকে নিয়ে সেটাকে ভালো মতো ব্যবহার করতে পারবো। তাহলে ক্রায়োপ্রিজার্ভেশন প্রত্যেকটা কোয়েশ্চেনই ধরে রাখো এই 2 মার্কের মতো। টোটিপোটেন্সি কি, প্লুরিপোটেন্সি কি, এটাও খুব ইম্পর্টেন্ট। হাইব্রিড ভিগার বলতে কি বোঝো? এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ 22-এ, হাইব্রিড ভিগার আর হেটেরোসিস, এই দুটো কোশ্চেন কিন্তু এক, মানে একটা আর একটা নাম। হাইব্রিড ভিগার বা হেটেরোসিস আমরা কি পড়েছিলাম যে প্যারেন্ট আছে, ঠিক আছে, এই আর এই, এদের মধ্যে যখন আমি ক্রস করাচ্ছি, ক্রস করে আমি নতুন কাউকে পাচ্ছি, অর্থাৎ যে অপত্য জীব পাচ্ছি। প্যারেন্টকে কি বলা হয়? জনিত্রী। যখন দুটো ভিন্ন ভিন্ন জনিত্রী জীবের মধ্যে বা জনিত্রী উদ্ভিদের মধ্যেও বলতে পারো, মানে এদের জিনগত ভাবে এরা দুজন আলাদা, দুটো ভিন্ন জিনগত জনিত্রী জীবের মধ্যে যখন আমি ক্রস করানোর ফলে একটা নতুন অপত্য জীব পাচ্ছি, আর
সেই অপত্য জীবের যে বিভিন্ন কোয়ালিটিস গুলো আছে, যেমন বিভিন্ন রকমের গুণাগুণ আছে, সেগুলো যখন এই জনিত্রীর থেকে অপত্য জীবের গুণাগুণ কিন্তু অনেক বেশি থাকে, তার ফলে যে অপত্যটা আমরা তাহলে পেলাম সেটাকেই বলা হচ্ছে হাইব্রিড ভিগার বা হেটেরোসিস। আরো একবার বলে দিই, আমরা ভিন্ন দুটো জিনের বৈশিষ্ট্যযুক্ত, মানে এর জেনেটিক মেকআপ আলাদা, এর জেনেটিক মেকআপ আলাদা, দুটো আলাদা আলাদা জিনগতভাবে আলাদা জনিত্রী জীবের মধ্যে যখন ক্রস ফার্টিলাইজেশন করে বা ক্রস হাইব্রিডাইজেশন করে নতুন অপত্য জীব পাচ্ছি, আর সেই অপত্য জীবের মধ্যে যখন জনিত্রী জীবের থেকেও বেশি পরিমাণে গুণাগুণ পাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে হেটেরোসিস বা হাইব্রিড ভিগার। তারপরের কোয়েশ্চেন, বায়োফর্টিফিকেশন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বায়োফর্টিফিকেশন কাকে বলে, কাকে বলে তো লিখবে, তার সাথে এক্সাম্পল কিন্তু মাস্ট। নেক্সট, এসসিপি কি, সিঙ্গেল সেল প্রোটিন। এর সাথে সিঙ্গেল সেল প্রোটিনের গুরুত্বটা কি, বা সিঙ্গেল সেল প্রোটিন ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যেতে পারে সেটাও পড়বে, আর উদাহরণ তো মাস্ট বলেইছি। তারপরে হচ্ছে দলবদ্ধ নির্বাচন কাকে বলে, আর মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, ইহার সুবিধা লেখো। আর লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, গোল্ডেন রাইস কি। তাহলে প্রথমে এই জিনিসগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো করে নেবে, তারপরে এই ছোট ছোট কোয়েশ্চেন গুলো করবে। এখান থেকে খুব একটা বেশি আমি বড় কোয়েশ্চেন রাখিনি, 2 নম্বরের কোয়েশ্চেনই কিন্তু রেখেছি। তারপরে চলে আসি মানব কল্যাণে অণুজীব। এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন সিলেক্ট করেছি, মানে কোনটা ছাড়বো কোনটা ফেলবো বুঝতে পারিনি, তবে বেশিরভাগই ছোট কোয়েশ্চেন আছে, বড় কোয়েশ্চেন খুব একটা নেই। তাহলে শুরু করা যাক। মানব কল্যাণে অণুজীবের মধ্যে যে কিভাবে অণুজীবকে কাজে লাগিয়ে পাউরুটি বা দই উৎপাদন করা হয়, দুটো কিন্তু আলাদা আলাদা হতে পারে। পাউরুটিতে তার ব্যবহার লেখো বা দই উৎপাদনে তার গুরুত্ব লেখো, আলাদা আলাদা করে আসতে পারে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে চর্মশিল্প অথবা মদ্যশিল্প বা ঔষধ উৎপাদন বা ভ্যাকসিন বা ভিটামিন, এগুলোতে অণুজীবের ভূমিকা লেখো। যে কোনো একটা আসবে, বলে দেবে চর্মশিল্পে অণুজীবের ভূমিকা লেখো। তখন চর্মশিল্পে বিভিন্ন যে অণুজীব এবং তাদের যে কাজগুলো ছিল, ট্যানিং ছিল, সেই জিনিসগুলোকে কিন্তু উল্লেখ করতে হবে। যদি পারো ছকের মাধ্যমে উল্লেখ করতে পারো বা লাইন বাই লাইনও কিন্তু লিখতে পারো, কোনো তাতে সমস্যা হবে না। তারপরে কোয়েশ্চেন, একটা শর্ট কোয়েশ্চেন দিয়েছি যেটা ছোট থেকে তোমরা জানো, যে পেনিসিলিন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন আর পেনিসিলিন কোন ছত্রাক থেকে পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট বলবো না, তবুও সবাই জানো নিশ্চয়ই, এটা আসলে তোমরা পারবে। তারপরে দেখো, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিক্যাল, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, এগুলো কোন অণুজীব থেকে পাওয়া যায়। এটা দেখবে আমাদের নোটসের মধ্যে একটা ছক করে দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা অণুজীবের নাম কিন্তু রয়েছে। তারপরে এটা একটা বড় কোয়েশ্চেন, নর্দমার জল কিভাবে বিশুদ্ধ করা হয় তা সংক্ষেপে লেখো। এটা তোমরা লিখতেও পারো, আবার যদি উল্লেখ করে দেয় যে ছকের মাধ্যমে দেখাও, ছকের সাহায্যে দেখাও, ছক বা প্রবাহ চিত্র, সেটাও কিন্তু আসতে পারে। তো দুটো মানে 2 রকম ভাবে তোমরা এটা প্রস্তুত করে রাখবে। তারপরে বায়োগ্যাস কি, বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বায়োগ্যাসের উপাদানগুলি কি আর বায়োগ্যাস ব্যবহারের সুবিধাটা কি। নেক্সট হচ্ছে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া, অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া এবং মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও এবং এদের কাজ লেখো। এরাও এই বায়োগ্যাস তৈরিতেই ব্যবহার করা হয়। তো প্রত্যেকটার একটা একটা করে নাম কিন্তু মনে রাখবে আর তাদের কাজটা মনে রাখবে। মশার লার্ভা ভক্ষণকারী মাছের উদাহরণ দাও। তেলাপিয়া, গাপ্পি আমরা পড়েছি অলরেডি, জাস্ট 1 নম্বরের। তারপরে হচ্ছে বিটি টক্সিন কি আর এর ব্যবহার লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিটি টক্সিন কি। এটা কিন্তু আমরা জৈব প্রযুক্তি বিদ্যাতেও পড়েছি যে বিটি টক্সিন কি। বিটি টক্সিনের বিটি নামটার মাধ্যমে কি বোঝানো হয় বা কিভাবে সেটা কাজ করে, এটা খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। তারপরে কোয়েশ্চেন, বায়ো ফার্টিলাইজার কাকে বলে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে। সবুজ সারকে আর বিভিন্ন শিম্বগোত্রীয় উদ্ভিদের উদাহরণ দাও যেগুলো সবুজ সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে এগুলো একটু মোটামুটি দেখে রাখবে, কিন্তু এর মধ্যে বিটি টক্সিনটা খুব ইম্পর্টেন্ট আর বায়োগ্যাসের উপাদানগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে চলে আসি অ্যাজোলা অ্যানাবিনা কি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে আমরা দেখেছিলাম যে ধান গাছের বা ধান খেতে অ্যাজোলা অ্যানাবিনার একটা সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম। মাইক্রোরাইজা কি, ইহা কয় প্রকার, প্রত্যেকটি মাইক্রোরাইজা সম্পর্কে সংক্ষেপে লেখো।
এটাও ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভ্যাম কি, ভ্যাম বা ভ্যাসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। যদি পারো ছবি দিয়ে দেবে, না পারলেও অসুবিধা নেই। জীবসারের উপযোগিতা লেখো, সক্রিয় স্লাজ থেকে কিভাবে বায়োগ্যাস উৎপাদিত হয় সেটাও লেখো। এগুলো জাস্ট রিডিং হিসেবে দেখে রাখবে, কিন্তু ইম্পর্টেন্ট বেশি, সেগুলো কিন্তু আমি অলরেডি দাগিয়ে দিয়েছি। তারপরে ফেরোমন ব্যবহার করে কিভাবে আমি পেস্ট দমন করতে পারি তা সংক্ষেপে লেখো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, জৈব সার প্রস্তুতিতে ব্যাকটেরিয়া ছত্রাকের ভূমিকা লেখো। এটা আলাদা করেও 2 মার্ক হিসেবে আসতে পারে, আবার কিন্তু একসাথেও দিতে পারে যে দুটো ব্যাকটেরিয়া লেখো, ছত্রাকের ভূমিকা লেখো। সেখানে কিন্তু ব্যাকটেরিয়ার উদাহরণটাও দিয়ে দেবে, আবার ছত্রাকের উদাহরণও দিয়ে দেবে। পরের প্রশ্ন, বিওডি কাকে বলে? বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এর পুরো নামটা ঠোঁটস্থ থাকা চাই, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সংজ্ঞাটাও কিন্তু পড়ে রাখবে। তারপরে স্ট্যাটিন উৎপাদককারী অণুজীবের নাম লেখো আর ইহার কাজ লেখো। আমরা দেখেছিলাম যে কোলেস্টেরলের ওষুধের জন্য এটা ব্যবহার করা হয়, স্ট্যাটিন। তারপরে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, অর্থাৎ যেটাকে আমরা ল্যাব বলেছিলাম। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার উদাহরণ কি হবে? ল্যাক্টোব্যাসিলাস। আর এই ল্যাব মিশ্রিত উৎসেচকের নাম লেখো, মানে ল্যাব যে ব্যাকটেরিয়া আছে সেখান থেকে কোন উৎসেচক পাওয়া যায় সেটা কিন্তু লিখবে। তাহলে এই স্লাইড থেকেও আমরা দেখে নিলাম যে মোটামুটি বেশি ইম্পর্টেন্টের জায়গা কোনগুলো আর একটুখানি কম যেগুলো, সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার চলে আসি আমাদের লাস্ট যেটা রয়েছে, সেটা হচ্ছে যে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। এখান থেকে কিন্তু বেশ কিছুটা কনসেপচুয়াল কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি। তাই যদি কনসেপ্ট একদম ক্লিয়ার রয়েছে, যদি কোনো কারণে ধরো ভাষাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে, তাও কিন্তু সে করতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাও কিছু কোশ্চেন আমি এখানে উল্লেখ করেছি, সেগুলো বলে দিই। বেশিরভাগই তোমার 2 বা 3 মার্কেরই রয়েছে। প্রথমত, পোষক কোষে জিনের অন্তর্ভুক্তিকরণের পদ্ধতিগুলির নাম লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, জাস্ট নাম চেয়েছে, কিন্তু নামকরণের সাথে সাথে এই যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু একটুখানি বর্ণনার হিসেবে, মানে একটু বড় কোয়েশ্চেনের আকারেও কিন্তু পড়ে রেখো। সিডিএনএ উৎপাদন পদ্ধতি শব্দ ছকের মাধ্যমে বর্ণনা করাও, এটাও আমি কিন্তু ক্লাসে করিয়েছিলাম, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ উৎপাদনের ধাপগুলি শব্দ চিত্রের মাধ্যমে দেখাও, মানে পুরো যে আরডিটি টেকনোলজিটা আছে সেটা শব্দ চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এটা কিন্তু বেশ ভালো। আমি এখানে বলবো, যদি বলে যে এরকম সম্ভবত আসবে না, তবুও ধরো যদি চলে আসে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটাকে বর্ণনা করো, এই কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে যেও না। ভীষণ বড় কোয়েশ্চেন হবে, অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদের কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করাটা তখন একটু প্রবলেমের মধ্যেই তোমরা পড়ে যাবে। তাই যদি তার বদলে যদি এরকম কোয়েশ্চেন থাকে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা তোমরা শব্দ চিত্রের মাধ্যমে বা প্রবাহ ছকের মাধ্যমে দেখাও, সেটা কিন্তু করতে পারো। সেটা খুব সহজেই 1 পাতার মধ্যে নেমে যাবে আর টাইমও লাগবে না। তো আমি বলবো যে এই কোয়েশ্চেনটা কিন্তু করলে ভালো, যদি বলে দেয় যে শব্দ চিত্রের মধ্যে দেখাও। তারপরে জিন থেরাপি কি, ইহার ভূমিকা লেখো। তারপরে কোয়েশ্চেন, বায়োপাইরেসি ও পেটেন্ট কি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বায়োপাইরেসি কাকে বলে লিখবে, আর এর সাথে যে আমরা উদাহরণগুলো পড়েছিলাম, বাসমতি রাইস, নিমের, হলুদের, গমের যে আমরা উদাহরণ পড়েছি, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। পিসিআর এর পুরো নাম কি, ইহার সুবিধা অসুবিধা লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথেও কিন্তু পিসিআর এর যে পদ্ধতিটা আছে, আমরা 3টে স্টেপ পড়েছিলাম, সেই স্টেপটাও কিন্তু মনে রাখবে। এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে পিসিআর এর পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। আর একটা কোয়েশ্চেন এখান থেকে মনে পড়লো যে পিসিআর কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী ক্যারিমুলিস। পরে কোয়েশ্চেন, জিওএমও কি আর উদাহরণ দাও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা একটা জিনিস দেখলাম, আমরা উদ্ভিদ প্রজনন বিদ্যাতেও কিন্তু এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের কথা পড়েছি, আবার জৈব প্রযুক্তিতেও পড়ছি। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আর উদাহরণ কিন্তু মনে রাখবে। মলিকুলার গ্লু এবং মলিকুলার সিজার কি, এটা ভীষণই ইম্পর্টেন্ট। এটাতে যত পারবে স্টার দিয়ে রাখো, অর্থাৎ মলিকুলার গ্লু কোন এনজাইমকে বলা হয় আর মলিকুলার সিজার কোন এনজাইমকে বলা হয়। তারপরের কোয়েশ্চেন এখানে আবার দিয়েছি, বাইফর্টিফিকেশন কাকে বলে, মানে এটা আগের চ্যাপ্টারের ভুলবশত এখানে প্রিন্ট হয়ে গেছে, তাও এটাও তো খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। তারপরে কোয়েশ্চেন 60 রয়েছে আমাদের 60 নম্বরে,
জিন লাইব্রেরি কাকে বলে, এটা দেখে রাখবে 2 নাম্বার হিসেবে। পরবর্তী কোয়েশ্চেন, জেল ইলেকট্রোফোরেসিসের মূল নীতি কি? যখন আমরা আরডিটি পড়েছি তখন এটা কিন্তু দেখেছিলাম, তাহলে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারি। তারপরে যেটা কোয়েশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটি ক্লোনিং ভেক্টরের চিত্র সহ বর্ণনা করো। তোমাদের কিন্তু আমি দুটো ভেক্টরের সম্পর্কে ডিটেলসে পড়িয়েছিলাম, একটা ছিল পিবিআর 322 আর একটা ছিল পিইউসি 19। আর সেই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করতে পারো। আমি বলবো দুটোই করে রাখো, যদি উল্লেখ করে দেয় যে পিইউসি 19 এর সম্পর্কে তোমরা যা জানো লেখো, সেই জন্য দুটোই করে রেখো। আর পিবিআর 322-এ পিবিআর বলতে কি বোঝানো হয়, এটা কিন্তু 1 মার্ক হিসেবে শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো একটা ক্লোনিং ভেক্টরের চিত্র সহ বর্ণনা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পিসিআর এর পদ্ধতি আমি আগেও বলেছি, পিসিআর সম্পর্কে যখন এখানে দেখলাম যে পিসিআর পদ্ধতিটাও কিন্তু মনে রাখবে। আর অবশ্যই পিসিআর পদ্ধতি যখন করবে তখন ছবিটা কিন্তু দিয়ে দেবে, ওই যে ডিএনএ এসে জুড়ছে, ডিনেচার হচ্ছে, আবার অ্যানিলিং হচ্ছে, ছবিটাতে তো খুব একটা কিছু নেই, ওটা জাস্ট কয়েক সেকেন্ডে ছবিটা কিন্তু খাতার মধ্যে নামানো যাবে, ছবিটা যেন থাকে। তারপরে হচ্ছে জিন গান কি, বায়োসেফটি কি, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে যে দুটো কোয়েশ্চেন রয়েছে তার মধ্যে কৃষি ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ লেখো। এটা খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, তবুও করে রাখবে, কোনো কোয়েশ্চেনই তো ছাড়াটা ঠিক হবে না, তবে বাকিগুলো খুব ইম্পর্টেন্ট। আর সব থেকে বেশি এই চ্যাপ্টারের মধ্যে বড় কোয়েশ্চেন হিসেবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জৈব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা যদি তোমরা অ্যাটেম্প্ট করো তাহলে পুরো ফুল নাম্বার পাবে, কিন্তু এখানেও তোমাদের কিন্তু ছবিটা দিতে হবে। তাহলে কিছু বড় কোয়েশ্চেন আমি বললাম, যেমন হচ্ছে অ্যান্টিবডির গঠন, সেটা চিত্র সহকারে বর্ণনা করো। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা রয়েছে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা শব্দ ছকের মাধ্যমে বর্ণনা করো। আর হচ্ছে এই মানব ইনসুলিন যেটা ছিল হিমিউলিন, তাই তো, হিমিউলিন কিভাবে প্রস্তুত করা হয়েছিল সেটা বর্ণনা করো। এগুলো হচ্ছে এই 4টে চ্যাপ্টার থেকে মোটামুটি খুব ভালো কোয়েশ্চেন, যেগুলো আসার চান্স প্রায় 99%। এছাড়াও আমাদের অন্যান্য টপিক তো স্যার পড়িয়েছেন, সেখান থেকেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে তোমরা দেখে নিও, সেখান থেকে বড় কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন ঠিক পেয়ে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু খুব একটা বেশি দিন নেই সামনেই। তো যে কথাগুলো বললাম রিভিশন সম্পর্কে বা নতুন চ্যাপ্টার আর পড়তে হবে না, সেগুলো মাথায় রেখো। খাতাটাকে খুব সুন্দরভাবে একটু প্রেজেন্ট করো। আমি তাও এক দুটো কথা তোমাদের বলে দিই যে খাতা কিভাবে প্রেজেন্ট করবে। সেটা হচ্ছে, এটা ধরো খাতা, মার্জিন দিয়ে নেবে, আর অবশ্যই এটা কিন্তু মাথায় থাকে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা কিন্তু লিখতে হয়। এটা কোনো মতেই যেন ভুল না হয়, যে প্রত্যেকটা যখন এক্সট্রা সিট নেবে, প্রত্যেকটা পেজে বলছি না, মানে প্রথম যে কপিটা পেলে সেটা তো পেলে, সেখানে তো উপরে লিখতেই হবে। তোমার ধরো পেজ লাগছে, এক্সট্রা যে পেজটা নিচ্ছ সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা লিখতে হয়, সেটা যেন ভুল না হয়। বাদিকে কোয়েশ্চেনের নাম্বার, অবশ্যই যেন কোয়েশ্চেনের নাম্বারে কোনো রকম মিস না হয়। কোয়েশ্চেনের নাম্বার দেবে, ধরো এটা হচ্ছে আমাদের 1-এর দাগের ক, এখানে উত্তর লিখলে, উত্তর লেখা হয়ে গেল। লিখে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খটাকে শুরু করবে না, পরবর্তী কোয়েশ্চেন কোথায় শুরু করবে, একটুখানি গ্যাপ দিয়ে খ এখানে শুরু করবে। এটাতে সুবিধা কি হবে, এখানে তোমরা দুটো সুবিধা পাবে। যিনি খাতা দেখবেন তার বুঝতে সুবিধা হবে, তোমার ইমপ্রেশন খুব ভালো তার প্রতি থাকবে। আরো একটা হচ্ছে, ধরো কোন একটা বড় কোয়েশ্চেন করছো, করতে করতে তুমি হয়তো কোনো একটা কিছু লাস্টের দিকে ভুলে গেছো, তখন সেখানে আর সময় নষ্ট করে লাভ নেই, কোয়েশ্চেন না পারলে পরের কোয়েশ্চেনে চলে যাবে। পরের কোয়েশ্চেন হয়ে গেল, সব হয়ে গেল। যদি পরে কখনো মনে হয় যে হ্যাঁ আচ্ছা ওই লাইনটা আমার মনে পড়ে গেছে, এই ফাঁকা জায়গায় কিন্তু তুমি সেটাকে লিখে নিতে পারবে। তাহলে স্পেস দিলে এই সুবিধাগুলো কিন্তু রয়েছে। আর টাইম ওয়েস্ট কিন্তু এক একটা কোয়েশ্চেনে বিশাল, ভুলে গেলে কিন্তু সেখানে একদম পড়ে থাকবে না। ধর কোনো একটা কোয়েশ্চেন আমি পড়েছি কিন্তু মনে পড়ছে না, আমার মনে পড়তে পারে, সেটাকে তখন ছেড়ে দাও, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। পরে যদি সময় পাও সেটাতে ফিরে এসো, বাকি যেগুলো পাচ্ছ সেগুলো কিন্তু চেষ্টা করো করার। যদি পারো ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন ইউজ করতে পারো, ব্ল্যাক পেন পয়েন্ট করার জন্য। যদি না হয়
যদি করতে না পারো, মনে হচ্ছে ব্লু ব্ল্যাক পেন বারবার ইউজ করলে আমার হয়তো টাইমটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কি করবে, এই একটাই পেন, এখানে কিছু একটা হয়তো পয়েন্ট আছে, সেটাকে জাস্ট একটু বক্স করে ঘিরে দিলে অথবা একটু তলায় দাগ দিয়ে দিলে কলম দিয়ে লিখতে শুরু করো। খাতার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। আর অবশ্যই যে কথাগুলো আমি বলে রাখি, যে উদাহরণ দিতেই হবে, বিজ্ঞানসম্মত নামের নিচে দাগ দিতেই হবে, কোয়েশ্চেনের মার্ক কিন্তু তোমাকে করতেই হবে। আর কয়েকদিনই রয়েছে, তাই বেশি বাইরের খাবার খেও না, বাড়ির একটু হালকা ফুলকা খাবার খাও, সুস্থ রাখো, জল বেশি খাও, আর প্যানিক করার কোনো দরকার নেই। এতদিন নিশ্চয়ই পড়েছো তোমরা, পরীক্ষা খুব ভালো হবে, আমাদের সাথেও রয়েছে, আমরা তোমাদের যথেষ্ট গাইড করার চেষ্টা করেছি, ঠিক পরীক্ষা ভালো হবে, সব সাবজেক্ট গুলো ভালো হবে। ধরো আরেকটা জিনিস বলবো, যে পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে যাওয়ার পর জাস্ট চুপচাপ বাড়ি চলে এসো। তুই কোনটা করলি, তুই এটা পেরেছিস, আচ্ছা এই দাগের কোয়েশ্চেনটা তোর কত অ্যান্সার এসেছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি যা করে ফেলেছো সেটা করে ফেলেছো, সেটা চলে গেছে, সেটা নিয়ে তুমি কিছু করতে পারবে না। সেই জিনিসগুলো যদি মাথার মধ্যে চলতে থাকে, পরের দিনের এক্সামটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো সেটাকে সেখানেই স্টপ করে চুপচাপ বাড়ি চলে এসো, পরের দিনের এক্সামের জন্য প্রস্তুতি নাও। তো এটা তোমাদের স্কুল জীবনের শেষ পরীক্ষা, খুব মজার সাথে দিও, শেষ দিন খুব মজা করো আর খুব ভালো করে দিও। তোমাদের সামনের এক্সামের জন্য অনেক শুভকামনা রইল, ঠান্ডা মাথায় সুস্থভাবে কিন্তু পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।